থাকুন, নিরাপদে থাকুন আর ঘরে বসে অর্ডার করুন আপনার প্রিয় টপার গ্যাস স্টোভ। দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর কিছুক্ষণ আগে জানিয়েছে করোনায় 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ শনাক্তের খবর দিয়েছে তারা। নতুন আক্রান্ত হয়েছেন 1873, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন 32,078 জন, আর এই সময়ে মারা গেছেন 20 জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন 452 জন। নিয়মিত ব্রিফিং এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলুন দর্শক, আমরা শুনে আসি সে বক্তব্য। শনাক্ত হয়েছে 1873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.22% এবং মৃত্যুর হার 1.41%। মৃত্যুর বিশ্লেষণে 20 জনের মধ্যে 16 জন পুরুষ, 4 জন নারী। দর্শক, শুনছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এর সর্বশেষ তথ্য। আমরা এই তথ্যের আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। বয়স এবং জেলাওয়ারি মৃত্যুসহ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সকল তথ্য। দর্শক, প্রথমেই আমরা একটু দেখে আসতে চাই, আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে আজকে আমরা যদি নতুন মারা যাওয়ার কথাটি বলি, এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন 20 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে এ নিয়ে 452 জনের এবং মৃত্যুর হারটি 1.41%। নতুন করে সুস্থ হয়েছেন 296 জন। মোট সুস্থ হয়েছেন এখন পর্যন্ত 6,486 জন। সুস্থতার হার 20.22%। আমরা আক্রান্তের খবর যদি আপনাদেরকে জানাই দর্শক, নতুন আক্রান্ত হয়েছেন 1,873 জন। নতুন পরীক্ষা হয়েছে 10,834 জনের এবং নতুন আক্রান্তের হার কিন্তু এখন পর্যন্ত 17.28%। মোট আক্রান্ত এখন পর্যন্ত 32,078 জন। মোট পরীক্ষা হয়েছে 2,34,675 জনের। মোট আক্রান্তের হার 13.66%। কোন বয়সে কারা মারা গেলেন আমরা সেটা যদি আপনাদেরকে দর্শক জানাই, বয়স ভিত্তিক যদি মারা যাওয়ার সংখ্যাটি আপনাদেরকে জানাই, 21 থেকে 30 জনের মধ্যে 2 জন। এটি গত 24 ঘন্টার খবর কিন্তু জানাচ্ছে দর্শক। 31 থেকে 40 যাদের বছর বয়স তারা 3 জন। 41 থেকে 50 তাদের মধ্যে আমরা দেখছি 3 জন। 51 থেকে 60 8 জন। 61 থেকে 70 3 জন। 71 থেকে 80 1 জন এবং এখন পর্যন্ত 81 থেকে 90 জনের মধ্যে আজকে গত 24 ঘন্টায় কেউ মারা যায়নি। কোথায় মারা গেলেন এখন পর্যন্ত 24 ঘন্টার খবর যদি আপনাদেরকে আমরা দর্শক জানাই, ঢাকা শহরে আমরা দেখছি 4 জন এখন পর্যন্ত মারা গেছেন। চট্টগ্রামে 8 জন, ময়মনসিংহে 2, রাজশাহী 2, খুলনা 2, রংপুর 1, সিলেটে 1। গত এক সপ্তাহের খবর যদি দর্শক আপনাদেরকে জানাই, এক সপ্তাহে আক্রান্তের যদি সংখ্যাটি আপনাদেরকে বলি দর্শক, 16 মে 930 জন আমরা লক্ষ্য করছি, 17 মে 1273, 18 মে 1602, 19 মে 1252, 20 মে 1617, 21 মে 1773, 22 মে 1694। এক সপ্তাহে মারা যাওয়ার যদি খবর আপনাদেরকে বলি দর্শক, সেই হিসেব করে 16 মে আমরা লক্ষ্য করছি 16 জন, 17 মে 14, 18 মে 21, 19 মে 21, 20 মে 16, 21 মে 22, 22 মে 24। জেলাওয়ারি যদি আমরা একটু লক্ষ্য করি, গ্রাফিক্স আমাদেরকে বলছে কোন জেলায় কতজন আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত। ঢাকায় সবচেয়ে বেশি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি 13,568 জন কিন্তু আক্রান্তর খবর আমাদেরকে দিচ্ছে এই গ্রাফটি। নারায়ণগঞ্জ 1,666, চট্টগ্রাম 1,340, গাজীপুর 561, কুমিল্লা 425, মুন্সিগঞ্জ 432, ময়মনসিংহ 375। আমরা যদি শহরের দিকে একটু তাকাই, রাজধানীতে অনেক মানুষ থাকেন এবং সেই হিসেব করে আসলে শহরের সংখ্যাটি অনেক বেশি। কোন কোন এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বলছে এই গ্রাফটি, তাতে আমরা লক্ষ্য করছি কাকরাইলে 298 জন, যাত্রাবাড়ি 294, মহাখালী 223, মোহাম্মদপুর 253, মুগদা 264, রাজারবাগ 211 জন।
দর্শক, আমরা দেখছিলাম সংখ্যার অনেক তারতম্য এবং একই সাথে সেই সংখ্যাটি কিন্তু কোনোভাবেই নিম্নগতি নয়, ঊর্ধ্বগতি, অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে এবং মৃতের সংখ্যাটিও কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, সেটিও কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। করোনার সর্বশেষ এই পরিস্থিতি নিয়ে দর্শক আমরা কথা বলতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মজহিরুল হক। জনাব মজহিরুল হক, আপনাকে স্বাগত জানাই একাত্তরের এই সংবাদ সংযোগে। নিশ্চয়ই এর মধ্যে আপনিও জেনে গেছেন যে কিছুক্ষণ আগেই আসলে স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফিং করেছে এবং সেখানে তারা বলছেন যে আজকে যে মারা যাওয়ার সংখ্যাটি সেটি কিন্তু 20 এবং আক্রান্তের সংখ্যা কিন্তু 1873, অর্থাৎ 2000-এর কাছাকাছি কিন্তু 24 ঘন্টার আমরা কিন্তু খবর পেয়ে যাচ্ছি। সেই হিসেব করে এর মধ্যে যেহেতু আমরা জানি যে সামাজিক আসলে ভাবে এটি ছড়িয়ে গেছে, কমিউনিটি স্প্রেডের কথা বারবার বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বারবার খুব গুরুত্ব দিচ্ছে যে যারা এরই মধ্যে শনাক্ত হয়েছেন, পরীক্ষা করেছেন, চিকিৎসা নিচ্ছেন, আইসোলেশন অথবা যারা কোয়ারেন্টাইনে ছিলেন, তারা আসলে কাদের সাথে মিশেছেন, কাদের কাছ থেকে তারা আসলে এই করোনাতে আক্রান্ত হয়েছেন, সেই শনাক্ত করার একটি প্রক্রিয়ার কথা তারা বারবার বলছে। আপনার কাছে কি মনে হয় সেটি আসলে কিভাবে শনাক্ত করা যাবে এবং একই সাথে এতে করে কি আসলে সংক্রমণ কোনোভাবে কমানো সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে একটা জিনিস জানিয়ে দিতে চাই। 4টি টির কথা আমাদের মনে রাখতে হবে। টি, প্রথমটা হলো ট্রান্সপারেন্সি, মানে তথ্যটা আমাদের কাছে সঠিক আসছে কিনা, আমরা মনে করি সেটা সঠিক আসছে আইডিসিআর এর মাধ্যমে। তারপরে টেস্ট, তারপরে হলো যেটা ট্রেসিং বলি, কন্ট্যাক্ট ট্রেসিং, আর চতুর্থটা হলো ট্রিটমেন্ট। আমাদের এই 4টা যদি টি এর কথাটা আমাদের সবসময় মনে রেখেই আমাদের যা কৌশল নির্ধারণ করার দরকার, সিদ্ধান্ত নেওয়ার দরকার, তা নিতে হবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এইটাতে যাওয়ার আগে আমি শুধু দুটো কথা বলে নেই যে টেস্টের বিষয়টা। টেস্টটাকে আমাকে মনে রাখতে হবে যে প্রতি লক্ষ লোকে আমাদের কি পরিমাণ টেস্ট আমরা করতেছি। আপনি আশ্চর্য হবেন যে বাংলাদেশ এখনো কিন্তু টেস্টের সংখ্যা প্রতি লাখে কম। আমরা এখনো পর্যন্ত 136টা টেস্ট করি প্রতি লাখে, যেখানে ভারত করে 197, পাকিস্তান করে 202, শ্রীলঙ্কা করে 229। আমি অন্য দেশের এক্সাম্পল দিলাম না, কারণ ভুটান, মালদ্বীপ এরা আমাদের চেয়ে অনেক বেশি টেস্ট করে, নেপালও আমাদের টেস্ট। এখন কথা হলো টেস্টটা আমরা কেন করি? টেস্টটা আমরা করি শনাক্ত করার জন্য। এখন আপনি যদি শনাক্তকরণে আসেন, তাহলে টেস্টের মধ্যে থেকে শনাক্তকরণ, এটা কিন্তু প্রকৃত শনাক্তকরণ নয় জনগোষ্ঠীর মধ্যে। আমরা টেস্ট করেছি এবং টেস্ট করার মধ্যে শনাক্ত করেছি। তাহলে নতুন শনাক্ত আমরা দেখছি 1873, তা 10,830 জনের নমুনা থেকে 1873 আমরা শনাক্ত করতে পেরেছি। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যাকে আমরা শনাক্ত করব এই লোক কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে, পাশাপাশি তিনি যাদের সংস্পর্শে এসেছেন তারাও ছড়াচ্ছে। তাইলে এই শনাক্ত ব্যক্তিদের কন্ট্যাক্ট ট্রেসিংটা অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট। তাহলে আপনি দেখেন, আমরা নতুন 1873 জনকে শনাক্ত করতে পেরেছি, কিন্তু আইসোলেশনে নিয়েছি মাত্র 286 জন। তার মানে আর 1500 লোককে আমরা কিন্তু আইসোলেশনে নেই নাই। এই যে আমি আইসোলেশনে নিলাম না, তাহলে তাদের জন্য আমরা কি করলাম? তারা কোথায় এখন? তাদেরকে আইসোলেশনে নেওয়াটা অত্যন্ত জরুরি। 1873 শনাক্ত হলে 1873 জনকে এই আইসোলেশনে নিতে হবে এবং প্রয়োজনে হসপিটালাইজেশনও করতে হবে তাদের স্বাস্থ্য সেবার জন্য। এটা হলো এক। দ্বিতীয় কথা হলো তাদের কন্ট্যাক্ট ট্রেসিংটা জরুরি। তাহলে কন্ট্যাক্ট ট্রেসিং আমরা যদি এইভাবে ধরি যে একজন লোক 3 থেকে 5 জন লোককে সংক্রমণ করতে পারে, তাহলে আমাকে 5,000 থেকে 9,000 লোককে আমাকে কোয়ারেন্টাইনে নিতে হবে আজকেই এবং একদিনেই। সুতরাং আমরা কি এই 5,000 থেকে 9,000 লোককে প্রপারলি কন্ট্যাক্ট ট্রেসিং করেছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। যেহেতু কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা বারবার বলা হচ্ছে, শনাক্তকরণের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু আমরা যেটা অনেক সময় লক্ষ্য করে থাকি যে যেহেতু অনেকের মধ্যে কোনো উপসর্গ থাকে না, হয়তো আমি যদি একজন করোনা রোগীর কাছাকাছি গিয়েও থাকি কিন্তু আমার মধ্যে কোনো উপসর্গ এখনো হয়নি, তাই আসলে আমি কন্ট্যাক্ট ট্রেসিং এর মধ্যে যদি আমি আসলে পড়িও, সেই ক্যাটাগরিতে আমি পড়িও যে আমি যেহেতু একজনের কাছাকাছি এসেছি কিন্তু আমার মধ্যে কোনো উপসর্গ নেই, তাই আমি টেস্টে যাব না, বা ডাক্তাররাও, বিশেষজ্ঞরাও তাই বলছেন যে আসলে আপনার মধ্যে কোনো উপসর্গ না হলে আসলে আপনার টেস্টের কোনো দরকার নেই। তাহলে এই জায়গাতে আমরা কিভাবে আসলে এই শনাক্তকরণ প্রক্রিয়াটি আসলে আরো এগিয়ে নিয়ে যাব? কারণ স্বাভাবিকভাবে আমার যদি কোনো ধরনের উপসর্গ না থাকে তাহলে আমি কেন টেস্টে যাব?
ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমে বুঝতে হবে যে উপসর্গটা আক্রান্ত হওয়ার পরে 14 দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে, ঠিক আছে? সুতরাং আমার কোনো অপশনই নাই আপনাকে কোয়ারেন্টাইনে নেওয়া ছাড়া, আপনার উপসর্গ থাকুক আর না থাকুক। উপসর্গ থাকলে টেস্ট করে কনফার্ম হলে আপনাকে এই যে শনাক্তকরণের মাধ্যমে আমি আইসোলেশনে নিব, আর তা না হলে আমাকে কোয়ারেন্টাইনে নিতে হবে, সেটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এইটা আমরা করতে পারছি কিনা, এবং এইখানে আমি একটা ব্যর্থতা দেখছি যে আমরা কিন্তু প্রপার কন্টাক্ট ট্রেসিং করে এই সংখ্যক লোককে কোয়ারেন্টাইনে নিচ্ছি না। পাশাপাশি 1873 জন নতুন শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মাত্র 286 জনকে আমি দেখছি আজকের আপনার এই পরিসংখ্যানে আইসোলেশনে গেছে। এখানে 1873 জন সবাইকেই আইসোলেশনে নিতে হবে। এরপরে আসেন আপনি নেক্সট, আমি যেটাতে আসবো সেটা হলো জীবন বাঁচানোটা আমাদের মুখ্য কাজ। জীবন বাঁচাতেই আমাকে পরীক্ষা করতে হচ্ছে এবং তার সেবা দিতে হচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, জীবন বাঁচানোর জন্য আমার যে স্বাস্থ্য সেবার সুযোগ আছে সেইটাকে বর্ধিত করতে হবে, প্লাস সেবার মান উন্নত করতে হবে, আবার প্রকৃত সেবাটাও দিতে হবে। এই জন্য এখন যেটা দরকার, এই যে আমি আপনাকে বললাম যে 1873 জন লোককেই আইসোলেশনে নিতে হবে, তাহলে আমাদের সেই আইসোলেশনের ক্যাপাসিটিটা বাড়াতে হবে। যেটা আমরা করতে পারি, প্রতি উপজেলায় আমরা আইসোলেশনের ব্যবস্থা করেছি এবং সেই জায়গায় আমাদের আইসোলেশনে নিতে হবে, প্রয়োজনে তাদেরকে অন্য হসপিটালে নিয়ে আইসোলেশনে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, আইসোলেশনে নিলেই হবে না, সেখানে তার অক্সিজেন প্রয়োজন হতে পারে, অক্সিজেন মাস্কের প্রয়োজন হতে পারে, ক্যানুলার প্রয়োজন হতে পারে, যেটা উপজেলা হেলথ কমপ্লেক্স এইগুলি এখনই সরবরাহ করতে হবে। পরবর্তীতে যেটা আমরা যে হসপিটালগুলি আছে, সেই হসপিটালগুলি কোভিড হসপিটাল, নন কোভিড হসপিটাল যেটাই হোক না কেন, সেইখানে আমাদের আইসিইউ বেডটা দেখতে হবে কি পরিমাণ আছে। আপনাকে মনে রাখতে হবে প্রতি লাখে কমপক্ষে 2টা আইসিইউ বেড থাকা দরকার যে কোনো দেশে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সংখ্যায় বেশি আছে। সেই জায়গায় আমরা যদি আমাদের আইসিইউ বেড এখন করতে চাই 2 থেকে 3, আমি যদি কমের পক্ষে হলি তাহলে 3600 আইসিইউ বেড লাগবে, আর যদি অপটিমাম বলি তাহলে অন্তত 5400 আইসিইউ বেড দরকার আছে। আমাদের সেই পরিমাণ আইসিইউ বেড আছে কিনা, না হলে তার প্রস্তুতি এখন আগাম নিতে হবে। এবং এর মাধ্যমে আমরা যখন কি রোগীর সেবা দিতে যাব কোভিড হসপিটালে, সেখানে আমাদের মনে রাখতে হবে যে অক্সিজেনটা নিরবিচ্ছিন্ন অক্সিজেন হতে হবে, এবং অক্সিজেন মাস্ক, ক্যানুলা যেটা উপজেলায় লাগবে, এইখানে লাগবে নন ইনভেসিভ ভেন্টিলেটর এবং ইনভেসিভ ভেন্টিলেটর। এই জিনিসগুলি আমাদের কোভিড হসপিটালে কিন্তু থাকতে হবে। এবং তারপরে হলো আবার যে ভেন্টিলেটর সমৃদ্ধ আইসিইউ বেড। এটা না করতে পারলে আমরা আগামীতে যেই হারে সংক্রমণ বাড়ছে, আপনি বললেন সংক্রমণের ঊর্ধ্বগতি, তাই এই ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে, আমরা যদি থামাতে না পারি, তাহলে জীবন বাঁচানোর যা করা দরকার আমাদেরকে ইমিডিয়েটলি তাই করতে হবে। ধন্যবাদ। এই অবশ্যই আমরা আসলে যেভাবে এখন ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে, করোনা সংক্রমণ কোনোভাবে আমরা ঠেকাতে পারছি না। এরই মধ্যে কিন্তু আমরা জানি যে হয়তো একদিন পরেই ঈদকে ঘিরে আমরা অনেক ধরনের, প্রতি বছর অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু এবার হয়তো বা সেটা একটু ভিন্ন প্রেক্ষিতে হবে। কিন্তু এর মধ্যেও আমরা দেখছি মানুষ কিন্তু কোনো না কোনো উপায়ে, সেটি যেভাবেই হোক, তারা কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য, তাদের আত্মীয় স্বজনদের কাছে যাবার জন্য, তারা কিন্তু ঈদে একসাথে কাটানোর জন্য তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। এই অবস্থাতে যেটি এখন সবাই আশঙ্কাটি করছেন, হয়তো এর আগে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জেলাওয়ারি যদি আমরা চিন্তা করি, অনেক কঠোরতার সাথে আমরা লক্ষ্য করেছি যে 1-2 পাওয়া গেলেও সেটি কিন্তু সেই এলাকাটাকে লকডাউন করে অথবা খুব কঠোরতার সাথে স্বাস্থ্যবিধি যাতে মেনে চলেন সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল। কিন্তু এখন যে হারে অনেক বেশি সংখ্যক মানুষ যেহেতু সারা দেশে এক অর্থে আমরা বলতে পারি ছড়িয়ে যাচ্ছে, সেই হিসাব করে আসলে আমরা সামনের দিনটাতে কি আতঙ্কের মধ্যেই নিশ্চয়ই আরো থাকবো? আপনার কাছে কি মনে হয়? আমি আতঙ্ক প্রথম থেকেই শুরু হয়েছে, আতঙ্কে সবাই আছে, আতঙ্কে নাই এরকম ব্যক্তি খুব কম পাবেন, আপনিও আছেন, আমিও আছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আতঙ্কটা দূর তো করতে হবে। তা আতঙ্কটা দূর করতে হলে প্রথম হলো সামাজিক সুরক্ষা বলি বা ব্যক্তিগত সুরক্ষা বলি, এইটা আমাকে নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত সুরক্ষাটা প্রথম, আমি নিজের সুরক্ষা নিজে করতে হবে, কারণ জীবনটা আমার, স্বাস্থ্যটা আমার, সুতরাং আমার সুরক্ষা প্রথমে করতে হবে। তারপরে যেটা রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব যে আমার জীবন এবং সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এবং এটা আমার একটা সাংবিধানিক অধিকারও। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হলো যে আমাদের যে একটা আইন আছে 2018 সালের, সেই আইনটাকে প্রয়োগ করে আমাদের যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলি আছে সেইগুলি মানতে আমাদেরকে বাধ্য করা। দেখুন, মানা আর মানানো দুটো জিনিস। আমি মানবো, কিন্তু যারা মানবে না তাদেরকে মানানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আজকে এই কথা বললে চলবে না জনগণ মানছে না,
জনগণ যারা মানছে, যারা মানছে না তাদেরকে মানানোর দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্রের সেই সমস্ত ব্যবস্থা আছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের আইন আছে, এবং রাষ্ট্রের অন্যান্য আনুষঙ্গিক ক্ষমতা যেগুলি আছে সেইগুলো ব্যবহার করে কিন্তু এটা দমন করতে হবে। এটা দমনের কোনো বিকল্প নাই। সুতরাং যদি আমি দমন করতে না পারি, বাংলাদেশের যে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এইটা কিন্তু কোনোদিন এই কোভিডের জন্য প্রস্তুত ছিল না, যেমন পৃথিবীর কোনো দেশ ছিল না। কিন্তু আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ জীবন বাঁচানোটা আমাদের একটা প্রাথমিক বা প্রায়োরিটি হতে হবে। নিশ্চয়ই সেইটির দিকেই আসলে আমরা সবাই নজর দিব। অবশ্যই আমি যদি সাবধান হই তাহলে অবশ্যই আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং একই সাথে সমাজের অন্য কেউ বাঁচাতে পারবো। এই উপলব্ধিটা আসলে যত দ্রুত আমরা নিজেদের মধ্যে নিতে পারবো ততই হয়তো আমরা ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মজিবুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর মজিবুল হক, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আমরা